এটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদে টিকে গেলেন বিএনপির কারণে। আমরা এটা দেখেছি জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ও বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না। খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী, তারা যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে, সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন। প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত? শেখ হাসিনা যিনি কারো কথা চিন্তা না করে কাউকে কোনো কিছু না জানিয়ে চলে গেলেন, পালিয়ে গেলেন, এখন আবার তিনি বলছেন তাকে আসলে পালাতে বাধ্য করা হয়েছিল এবং তিনি বক্তৃতা দিচ্ছেন, সেই বক্তৃতা নিয়ে তার নেতা কর্মীরা আবার এটা নিয়ে উৎফুল্ল হচ্ছেন। এই ব্যাপারটাকে আপনি আসলে রাজনৈতিকভাবে কিভাবে বিশ্লেষণ করেন? আমি আওয়ামী লীগ করলে তো আমি তার উপরে এতই রাগ করে থাকতাম বা এতই আমি মনে কষ্ট পাইতাম, এইটা এইরকম কেন? পেরেছে ফারানার কাছে জানতে চাই, পেরেছে ফারানা, এইটা আপনার কাছে কি মনে হয় যে ভারতে উনি আছেন, ভারত সরকারের সমর্থন নিয়ে উনি যে কোনো সময় টুপ করে এসে খুব করে ক্ষমতা নিয়ে নেবেন, আপনার এরকম এই বয়ানটা আপনার কাছে কিরকম লাগে? এটা খুবই অস্বাভাবিক, এটা হবার কোনো সুযোগ নেই। ভারতও এটা খুব ভালোই বোঝে। আকাশের যত তারা আইনের তত ধারা, তাই না? অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না। কেন করলাম না? কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিল্টু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই, এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যেভাবে হলে আমার সুবিধা হয়, রায়গুলো শেষে ভাবে হবে। হ্যাঁ, রাইট। বেরেশা ফারানা, আপনি যদি ওইটা একটু বলতেন যে শেখ হাসিনা যে অডিওতে বক্তব্য দিতেছেন প্রবাসী বিভিন্ন জায়গায়, ওইটা দিয়ে যদি মন্তব্য করতেন। জি হ্যাঁ, ওইটা নিয়ে আমার মন্তব্য খুব পরিষ্কার। আমরা শুরুতেই শুনলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। পালাতে দিল কারা? এক, কেন তাকে? আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে। সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা এই প্রশ্ন আমি রাখি, কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে 2000 হত্যাকাণ্ড, 25,000 কি বলে অ্যাসল্ট এবং প্রায় 1,500 মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত, তাই না? দুর্নীতি সরিয়ে রাখি। দুই হলো 800 সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেনাবাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল। সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না। তারা দেশ থেকে পালালো কি করে বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না। আচ্ছা, আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম, এবং ফর এক্সাম্পল সালমান এফ রহমানের বিরুদ্ধে খুনের মামলা। আরে যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন, তাদের বিরুদ্ধে আপনি 302-তে গেলেন। যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন। এতে হয় কি, মামলার মেরিট কমে যায়, জনগণের বিশ্বাস কমে যায়, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট মানুষ মনে করে ওরা তো এখন পাওয়ারে নাই, এখন সব ওদের বিরুদ্ধে ঢালাও মামলা হবে। আবার যখন ওরা পাওয়ারে আসবে তখন এগুলো সব ঢালাও মামলা হিসেবে বাতিল হয়ে যাবে। এবং কালচারের মধ্যে আমরা চলতেছি। এবং এখন তো ন্যারেটিভ আরো পাল্টে গেছে যে শেখ হাসিনা আসলে বিদেশে পালায় যান নাই, জানো নাই, তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে বাইর করে দেওয়া হয়েছে, যেটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতেন তার গায়ে স্পর্শ করার আগে এসএসএফ এর অনেক জায়গাগুলি পার হয়ে অনেকগুলি হইতে তিনি পালায় গেছেন, সেইটাই ঠিক। বাট নেগেটিভ এখন পাল্টানো হয়েছে, আশঙ্কাটা রয়ে গেছে। যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ, আপনার মধ্যে কি এই শঙ্কা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে, যেইটা যে আশঙ্কা মান্না ভাইয়েরও আছে, সেই আশঙ্কা কি আপনারও আছে? যদি বিএনপি 17 বছর নানান রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে, এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসলেই আরো পরিষ্কার ভাবে বোঝা যাবে। তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজগুলো পাই সেই মেসেজগুলো খুব সুখকর নয়, এবং এটা যে সুখকর নয় এটা তো বিএনপির চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন, তাই না? তো তাহলে অথচ উনি কিন্তু বারবার ওনার নেতা কর্মীদের সতর্ক করছেন। এখানে দুটো তিনটা বিষয় হতে পারে, যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার দলের তৃণমূলে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন, মধ্যম পর্যায়ের যারা যুক্ত হচ্ছেন। একটা সেকেন্ড বেশ ফারানা, আপনি যখন এই কথা বলছেন, আমাদের একজন দর্শক এই মন্তব্য পাঠিয়েছে যে ফেসিস্ট আমলে রুমিন ফারানার প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে প্রেরণা যোগাতো। এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সে একই কণ্ঠ শুনতে পাবো কিনা?
ইন্টারেস্টিং, আমি ঠিক এই কথাটাই বলছিলাম, জি, তাই না জি, খালেদ ভাই? জি, জি। হ্যাঁ, তো এই ওনার এই কথাটা কি লোয়ার লেভেল, লোয়ার টায়ার, মিড টায়ার এন্ড হাই টায়ার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না? গুরুত্ব না দিলে কেন দিচ্ছে না? কারণ তারা কি মনে করছে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? কিন্তু আমরা তো বেশ কয়েকটি জায়গায় ব্যবস্থা নিতেও দেখলাম, তাই না? যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে অনেককেই আবার স্থগিত পদ আবার ফিরে এসছে, কিংবা বিরাট অভিষেকও হয়েছে দলে। তো এগুলো কি আসলে একটা বার্তা পৌঁছায় যে আসলে খুব বেশি কিছু হবে না, এই প্রথম একটু একটু ব্যবস্থা হবে, পরে আবার যেই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর? তো এই কথাগুলো বলবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশে বসে একটু কিছু টোল আছে ডেফিনেটলি, তাই না? সো ফর এক্সাম্পল, সেই টোলটা কি হতে পারে? আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি। সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না, মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না। কিন্তু দেখুন, একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেয়া, আমার এমপি না হওয়া, কিংবা আমার মতন আর 10 জন যদি কারো সাহস, আমি জানি না 15 বছর আমি সাহস দেখি নাই, আগামী 10 বছর আমি সাহস দেখবো কিনা খালেদ, আই এম ভেরি সরি। আমি না বেরসে ফারানা, না বেরসে ফারানা, আপনাকে একটু থামাই এ পর্যায়ে। আমি শুধু প্রশ্নটা করে রাখি, সেটা হচ্ছে যে আপনি একাদশ জাতীয় সংসদে অন্যতম বিরোধী কণ্ঠস্বর ছিলেন, সংসদের মধ্যে, সংসদের বাইরে, কিন্তু যারাই বিগত 3 সংসদ নির্বাচন অংশ নিয়েছেন, সংসদে গিয়েছিলেন, তাদের ভালোভাবে দেখছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা? বিগত 3টি নির্বাচনের সমালোচনা করলে একই সংসদে থাকা ঠিক হয়েছে কিনা সেটি প্রশ্ন করছে। আমাদের দুটি প্রশ্ন, যে আপনি আসলে অন্য কোন রাজনৈতিক দলে, বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সংগঠন করে, সেখানে আপনি যাবেন কিনা, এক। আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন মনোনয়ন না পাওয়ার ব্যাপারে, সেটির ক্ষেত্রে আমি সেটা বলছি না খালেদ, আমি একটু ক্লিয়ার করি, না হলে না খুব একটা হেজি হয়ে থাকে। মানে আমি বলছি, এই ঝুঁকিগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয়। আমি পাবো না বা পাবো কোনোটাই বলছি না, এই ঝুঁকি তৈরি হয়। এখন এই ঝুঁকি নেওয়ার দেশের স্বার্থে, দেশের কল্যাণ, এবং যে ধরেন এক গুচ্ছ মানুষ, কয়েক লক্ষ মানুষের কিন্তু একটা প্রত্যাশা যে 15 বছর তো ওই মানুষটিকে আমরা সত্য বলতে দেখেছি, সাহসী ভূমিকায় দেখেছি। এখন কি তিনি ওই জায়গাগুলোতে কম্প্রোমাইজড হয়ে যাবেন একটি নমিনেশনের জন্য কিংবা একটি মন্ত্রিত্বের জন্য? করে কম্প্রোমাইজ করবেন? আমি আসলে বেছে নিয়েছি কম্প্রোমাইজ না করাটাই। ওকে, আমরা ওই প্রশ্নটা, মানে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যাবেন কিনা তারা রাজনৈতিক দল করলে, সেই প্রশ্নটাতে আমরা একটু পরে আসবো। আমি আবারও আপনাদের দর্শকদের, মানে আপনার এই পজিশনের অনুবাদ দর্শকদের কারো কারো কাছে কি, সেটি একটু আপনাকে শোনাই আপনি একটু মান্নান ভাইয়ের কাছে যাই। মাহফুজ আহমেদ, তিনি ইংরেজিতে বলছেন, দি লেডি ইজ হিপোক্রেটিক্যাল, শি ডাজন্ট প্রেফার আওয়ামী লীগ বাট শি হ্যাজ সফট কর্নার ফর স্টুডেন্ট উইং অফ আওয়ামী লীগ। যাই হোক, এটা আপনাকে দেখে কেন মনে হলে সেটা আমি জানি না। আমি আসলে প্রশ্ন করেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আপনি আসলে যুক্ত হবেন কিনা, এটা হবেন কিনা। জয় বাংলা নিয়ে আসলে আপনার মতামত আমরা একটু শুনে নিতে চাই, যেহেতু প্রশ্নটা উঠেছে। আপনি একটু বলবেন যে হাইকোর্ট বলেছে যে এটার না, আমি আসলে কোন দলে যাওয়ার কথা কল্পনাও করছি না, এটা আমার কোনো চিন্তার মধ্যেও নাই। আর দ্বিতীয় যে প্রশ্নটি, জয় বাংলা স্লোগান, দেখুন পুরাটাই তো পলিটিসাইজ হওয়া। এই যে আপনি না আলাদা আলাদা ভাবে কোনো প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবেন না। আপনি যখন সকল কিছুকে একত্র করবেন একটি বিশেষ লক্ষ্যে, তখন আপনি পিসমিল বেসিস, আচ্ছা জুডিশিয়ারিটা ঠিক রাখি, কিংবা আচ্ছা থাক আমি প্রশাসনটাকে ঠিক রাখি, ইট ইজ ইম্পসিবল খালেদ ভাই। সেই কারণে যেটা হয়েছে, জুডিশিয়ারির প্রতিটি নিয়োগ, প্রতিটি পদোন্নতি, অ্যাপেলেট ডিভিশনে যাওয়া, অ্যাপেলেট ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা, এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে। এবং আপনি চিন্তা করে দেখেন, এই যে আবারও সেই ইতিহাস টানতে হয়, স্বাধীনতার 54 বছর খালেদ ভাই, হ্যাঁ, আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা, তাই না? অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না। কেন করলাম না? কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিল্টু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই। এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব, তখন
আমার যা যা মামলা যেভাবে হলে আমার সুবিধা হয় রায়গুলো শেষে ভাবে হবে। হ্যাঁ, হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে একেবারে চোখে মনে হয় যেন খুব মানে বেশি আমাদের চোখে লেগেছে। কিন্তু বেরিসা ফারহানা, আপনি যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই? আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন, যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কি এটা করে নাই কিনা। নিশ্চয়ই শুনতে হয়েছে, এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে, কারণ সে সময় পেয়েছে বেশি, তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া, তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো। সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণ ভাবে ব্যবহার করতে হয়েছে, অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না। সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে, মাত্রাগত পার্থক্য। লেটস পুট ইট ইন দিস ওয়ে। এটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদে টিকে গেলেন বিএনপির কারণে। আমরা এটা দেখেছি, জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ও বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না। খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী, তারা যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে, সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন। প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত? জেন্টলম্যান এগ্রিমেন্ট, কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয়। একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা, একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা, একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জবাবদিহিতার মধ্যে আনা। দেখুন, সংসদের 70 অনুচ্ছেদ সংবিধানের, আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি, আচ্ছা সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। আপনি কি 54 বছরে দলের সমালোচনা করে কোন সংসদ সদস্যকে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছেন? না। কিন্তু বেরিসা ফারহানা, আপনারা তো সংসদের বাইরে ছিলেন 15 বছর, আপনাদের তো 70 অনুচ্ছেদ ছিল না। আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন? আপনি পল্টন ময়দানে তো 70 অনুচ্ছেদ নাই। আমরা পল্টন ময়দানে বক্তৃতা দেইনি, আমরা এতই মাইরের উপরে ছিলাম। আমি আমার ব্যক্তিগতটা বলতে পারি যে আমি ওই মাইরের বর্ণনা দিতে দিতে আর যাকে আনা হতো আমার সাথে, সে ওই মারকে ডিফেন্ড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাইতো যে কনস্ট্রাকটিভ আলোচনার জায়গাটাই তো ছিল না। বেরিসা ফারহানার কাছে জানতে চাই, বেরিসা ফারহানা, এইটা মানে আপনার কাছে কি মনে হয় যে মানে ভারতে উনি আছেন, ভারত সরকারের সমর্থন নিয়ে উনি যে কোনো সময় টুপ করে এসে খুব করে ক্ষমতা নিয়ে নেবেন, আপনার এরকম মানে এই বয়ানটা আপনার কাছে কিরকম লাগে? মানে এটা খুবই অস্বাভাবিক, এটা হবার কোনো সুযোগ নেই। ভারত এটা খুব ভালোই বোঝে। কিন্তু ভারতের যে বিষয়টার সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা একটা কথা কিন্তু বলে ফেলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি সেটা তারা আজীবন মনে রাখবে। এবং সত্যি আমরা এমন কিছু নেই যেটা ভারত চেয়েছে এবং পায়নি, কিংবা এমন কিছু যেটা ভারতের জন্য কল্যাণকর কিন্তু হয়তো মুখ ফুটে ভারত চাইতে পারেনি, সেটাও শেখ হাসিনা দিয়েছে। শেখ হাসিনাকে যদি ভারত এই মুহূর্তে রিটার্ন ব্যাক করে বাংলাদেশে, কিংবা আশ্রয় না দিত, সেই 5ই অগস্টের কথা আমি বলছি, তাহলে কিন্তু ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন এভাবে কর্মচারীর মতো আচরণ হয়তো আর কোন সরকার প্রধান করবে না ভবিষ্যতে। এখানে খালি দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, ভারত সরকারকে শেখ হাসিনা নিজের মুখে বলেছেন যা দিয়েছে তারা কখনো ভুলতে পারবেন না। ইউনূস সরকার এই দেওয়ার মধ্যে কোনগুলি বন্ধ করছেন সেটা আমার একটু বললেন। আর একটা জিনিস হচ্ছে যে মানে এই যে আপনি বলেছেন যে কর্মচারীর মতো আচরণ, কিন্তু এইটাও আসলে আর ভবিষ্যতে যে হবে না, এটা বন্ধ করার জন্য কি করা উচিত সেটা যদি একটু বলেন দুই কথায়। আচ্ছা, আমি ইউনূস সরকারের ভিতরের কেউ না, আমি জানি না ইউনূস সরকার কি করেছে, তবে অ্যাপারেন্টলি একজন নাগরিক এবং একজন পর্যবেক্ষক হিসেবে আমি যেটা দেখি যে আগে আমরা ভারতের চোখে চোখ রেখে 15 বছর সরকারকে কখনো কথা বলতে দেখিনি। আমরা দেখেছি বর্ডারে মানুষ মারা গেছে, আমাদের খাদ্যমন্ত্রী কিংবা আমাদের কৃষি মন্ত্রী বা কিংবা আমাদের আওয়ামী লীগের কোনো মন্ত্রী বলছে এটা আমাদের দোষ, কারণ আমাদের লোকেরা গরু চোরাচালানের সঙ্গে যুক্ত, সো এই জন্য তারা গুলি খেয়ে মরে, এটা ঠিকই আছে, এটা ভারতের কোনো সমস্যা না। আমরা দেখেছি তিস্তা নদীর পানি, ভারত বলছে
যে এটা মমতার আপত্তির কারণে দিতে পারছে না, যদিও ভারতের কনস্টিটিউশন ধরে আমি আপনার শোতেই দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার চাইলে আরেকটা মানে দেশের সঙ্গে যে কোনো চুক্তি, যে কোনো ট্রিটি তারা করতে পারে, রাজ্যের অনুমোদন লাগে না। কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আবার গলা বাড়িয়ে বলছে আসলে সত্যিই তো ভারতের কি করবে, মমতাই তো দিচ্ছে না, পশ্চিমবঙ্গের জন্য ভারত পারছে না। উল্টো আমরা দেখছি ফেনী নদীর পানি তারা দিয়ে আসছে। মানে এগুলো কিছু এক্সাম্পল দিলাম। এই জায়গাগুলোতে আমার মনে হয়েছে অ্যাটলিস্ট সরকার চোখে চোখ রেখে কথা বলছে। এবং দেখুন, প্রণয় বার্মাকে ডেকে আনা, তলব করা, সাদা বাংলায় তলব করা, এটা কিন্তু আমরা এত বছর এভাবে তলব করার কালচার দেখি নাই। এটাতে যে খুব মহাভারত উল্টে যাবে কিংবা বিরাট কোনো বিপ্লব হয়ে গেল, নো। কিন্তু আমার তো একটা সত্তা আছে, স্বাধীন সত্তা। সেই সত্তাটা এবং বাংলাদেশের নাগরিক হিসেবে, একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে তো আমার কিছু চাওয়া, কিছু সম্মান আছে, তাই না? সেই জায়গাটাতে আমি উজ্জীবিত হই, সেই জায়গাটাতে আমি একটা স্পিরিট খুঁজে পাই, এইটুকুই। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে একই রকম সরকার বা নতজানু সরকার ভবিষ্যতে আর আসবে কিনা, এখানেই না জনগণের নাগরিক হয়ে ওঠার প্রশ্নটা সম্পর্কিত, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে পার্লামেন্টের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি।